ঘাটশিলায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জে। দাদা বিভূতিভূষণের আম খাওয়ার জন্য ভাই নুটো বিহারী এই আম গাছটি লাগিয়েছিলেন। মানে ভগ্নদশা ছিল, তারপর এটাকে রিনোভেট করা হয়েছে। ওই পাশ দিয়ে মালগাড়ি যাচ্ছে, মনে হচ্ছে খেয়ে দে বা ট্রাক হাঁকিয়ে বেরোবো আমরা দুজন। असम, मिजोरम, त्रिपुरा, नागालैंड, मणिपुर, लास्ट एंडिंग लद्दाख। अरे भिखारी, तू तो निकला अपना बाइक लेकर। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের আরো একবার ওয়েলকাম ব্যাক, আর নতুনদের ওয়েলকাম জানি। আমি ইন্দ্রাণী শুভেন্দুকে নিয়ে শুরু করছি অড কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ। আজকে আমাদের ট্রিপের শেষ দিন, আর আজকে বাড়ি ফিরে যাওয়ার আগে আমরা যাচ্ছি ঘাটশিলায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জে, যেটা আমাদের হোটেল বিভূতি ইন, যার কথা আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি। সেখান থেকে 6 মিনিটের ডিস্টেন্স, 1.8 কিলোমিটার দূরত্বে রয়েছে। তো আমরা এখন সেই পথেই যাচ্ছি। সত্যি বলতে ঘাটশিলা কিন্তু আমাদের প্ল্যানে ছিল না। আমাদের প্ল্যানে ছিল জামশেদপুরে নাইট স্টে করে ওখান থেকে আমরা বাড়ি ফিরে যাব। এবার কালকে বিকেলবেলা যেহেতু হাতে সময় ছিল, তাই শুভেন্দু ভাবলো যে যতটা এগিয়ে যাওয়া যায় আর কি, সেই জন্যই আমাদের ঘাটশিলা এসে থাকা। নয়তো ঘাটশিলায় কিন্তু দেখার প্রচুর জায়গা রয়েছে আমি শুনেছি। আর অন্যান্য ট্রিপের মতো না, এই ট্রিপের আগে আমি খুব একটা পড়াশোনা করে আসিনি। আমি যেখানেই যাই চেষ্টা করি একটুখানি সেখানকার ব্যাকগ্রাউন্ডটা একটু পড়ে যেতে, একটু জেনে যেতে, যাতে আপনাদের সঙ্গে গল্প করতেও সুবিধে হয়। কিন্তু এই গোটা বিষয়টাই যেহেতু শুভেন্দু প্ল্যান করেছিল, তাই শুভেন্দু আমাকে বলেছিল যে ইন্দ্রাণী, আমাদের হাতে মেরে কেটে 2 রাত 2.5 দিনের ছুটি আছে, কারণ আমাকে আজকেই কলকাতা ফিরতে হবে, কাল থেকে অফিস। তো তার মধ্যে যতটুকু পসিবল আমরা ঘুরবো। তো তাই আমি ওকে বললাম, ইনফ্যাক্ট দুজনেই আমরা বলাবলি করছিলাম যে এত কাছে এসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যদি আমরা না দেখি, এটা একটা খুব মানে বাড়িতে গিয়ে আফসোসের শেষ থাকবে না, তাই না? তো সেই জন্যই আমাদের আজকে হয়তো কলকাতায় ঢুকতে বেশ খানিকটা দেরি হয়ে যাবে, কিন্তু তা সত্ত্বেও আমরা ভাবলাম যে একবার বাড়িটা ঘুরেই নিই। এখানে আবার স্কুল রয়েছে সামনে, ওই জন্য প্রচন্ড আর কি স্কুলের সমস্ত ভ্যান, গাড়ি, স্টুডেন্ট সব। আগে শুনতাম মানুষ হাওয়া বদলের জন্য ঘাটশিলায় আসে ছুটি কাটাতে, তো এখন আমি বুঝতে পারছি যে বিষয়টা কতখানি ঠিক এবং কেন মানুষ আসে, তাই না বলা? হ্যাঁ সত্যি, মানে কলকাতা থেকে আমি যদি মানে দূরত্ব ধরি, তাহলে বলবো মানে কাছাকাছি একটা ওই চেনা গতে বাঁধা জায়গার থেকে কিন্তু একটা অন্যরকম জায়গা, যেটা কিন্তু সবারই ভালো লাগে। সত্যি কথাই তাই। হ্যাঁ, বাঁদিকে গেলে স্টেশন ছিল, ওই যে বললো না কালকে মানে দাদা, আর ডান দিকে গেলে ওনার বাড়ি। এই যে এখানে একটা সাইনবোর্ড রয়েছে, গৌরীকুঞ্জ বিভূতিভূষণের বসত বাটি, এই পথেই যেতে হবে। ইনফ্যাক্ট আমরা জাস্ট চেক ইন করে এই চেক আউট করে বেরিয়েই গেলাম, আর মানে খাওয়া কিছু হয়নি। মেলা বসেছে, ও সার্কাস, যাত্রা যাত্রা যাত্রা, আবার বাংলা যাত্রা। আরে এখানে প্রচুর বাঙালি, বল শুভেন্দু। আমরা যেখানে দোকানে যাচ্ছি বা খাচ্ছি সব বাংলার কথা বলছে, এখানে বাংলাতে কোনো অসুবিধা নেই। তবে জামশেদপুরের ওই সাইডটা দেখলাম হিন্দি বলছে মোস্টলি, কিন্তু ঘাটশিলায় যে কালকে রাত্রে মনে এলাম না, পুরো বাংলায় কথা বলছে। সে তো ঠিকই। জামশেদপুর এলাকায় বাঙালি আজ বলে না, বহুদিন থেকেই থাকে। এখানে দেখাচ্ছে তো এসে গেছি, আশেপাশেই হবে। এই তো এটা ওপেনিং টাইম 9টা। যা যা
ও এখন 9:45 বাজে, দাঁড়াবি শুভেন্দু 15 মিনিট। হ্যাঁ 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 এই যে যেমনটা বললাম, বাড়িটা খোলে হচ্ছে সকাল 9টা, আর খোলা থাকে হচ্ছে দুপুর 11টা অবধি, আর দুপুর 3টে থেকে 5:30। বাড়িটা বাইরে থেকে যতটুকু দেখতে পাচ্ছি একটু দেখাই আপনাদের। এই যে গৌরী কুঞ্জ, এখানে লেখকের একটা আবক্ষ মূর্তিও রয়েছে, কি সুন্দর। আমাদের বাংলা শিশু সাহিত্যে যাদের নাম বারবার করে উঠে আসে বা যাদেরকে আমরা স্মরণ করি, তার মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অন্যতম। কারণ খুব ছোটবেলায় আমি লেখকের যে লেখাটা পড়েছিলাম এবং প্রচণ্ড রোমাঞ্চিত হয়েছিলাম, সেটা হচ্ছে চাঁদের পাহাড়। চাঁদের পাহাড় আমাদের কাছে, মানে আমাদের ছোটবেলার কথা বলছি, সেই সময় মানে একটা হাতে সত্যি চাঁদ পাওয়ার মতো ব্যাপার ছিল না। মানে আমি একটা গিফটে পেয়েছিলাম বইটা, শুভেন্দু তো বোধ হয় কোথাও গিফটেই পেয়েছিল, প্রাইজে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, প্রাইজে পেয়েছিল। তা এইভাবেই যে একটা সূচনা, তারপরে তো অনেক গল্প, মানে বলে শেষ করা যাবে না। তবে পথের পাঁচালী কিন্তু আমি আগে সিনেমা দেখেছি সত্যজিৎ রায়, তারপরে আমার বইটা পড়া হয়েছে। এক্স্যাক্টলি, তাই না? ওটা অনেক পরে। কিন্তু আরো যদি বলা যায় তাহলে আদর্শ হিন্দু হোটেল। বিভূতিভূষণ বলতেই যা প্রথমেই মনে পড়ে সেটা হচ্ছে তারানাথ তান্ত্রিক। কারণ তার প্রথম স্রষ্টা কিন্তু তিনি, তারাদাস বন্দ্যোপাধ্যায় এগিয়ে নিয়ে গেছেন, কিন্তু প্রথম যে গল্পটা সেটা বিভূতিভূষণেরই লেখা। তো এই আর কি, যে এখানে একটা অদ্ভুত জিনিস দেখো, এখানে একটা মুদিখানার দোকানের নাম আরণ্যক ভ্যারাইটি স্টোর। ও মা, তাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই বলছিলাম যে ইছামতি, আরণ্যক, তা পথের পাঁচালী তো বললামই, আদর্শ হিন্দু হোটেল, এগুলো তো আমরা কম বেশি সবাই পড়েছি। ও বাবা, ওই দূরে দেখো ওখানে লেখা রয়েছে অপুর পাঠশালা। ও ভেতরে কি ক্যামেরা এলাও কে জানে। যাই হোক, বাইরে থেকেই আপনাদেরকে একটুখানি দেখাই। এগুলো ছবি এঁকে ওনার জীবনটা আর কি বর্ণনা করা। প্রথম বিবাহ গৌরী দেবীর সঙ্গে হয় 1917। প্রথম পত্নী গৌরী দেবীর 16 বছর বয়সে অকাল মৃত্যু হয়। দাদা বিভূতিভূষণের আম খাওয়ার জন্য ভাই নুটো বিহারী এই আম গাছটি লাগিয়েছিলেন, যার এই কাণ্ডের অংশটুকু এখন অবশিষ্ট। প্রতি রবিবার সকাল 10টা থেকে 12টা নিঃশুল্ক বাংলা পড়ানো হয়। ভাবা যায়? হ্যাঁ। এটা হচ্ছে দাহি গোড়া ঘাটশিলা জায়গাটা। বাংলা পড়া, হ্যাঁ, এটা তো মানে এই মুহূর্তে দাঁড়িয়ে এটা একটা বিরাট উদ্যোগ আমি বলবো, কারণ বাংলা ভাষা পড়াচ্ছে যেহেতু, আমি ওই জন্যই আরো বলছি। আচ্ছা, দ্বিতীয় বিবাহ ওনার হয় হচ্ছে ফরিদপুর জেলার রমা দেবীর সঙ্গে। 1920 সালে কলকাতার হরিনাভি সোনারপুর স্কুলের সহশিক্ষক পদে নিযুক্ত হন। হরিনাভি তো আমাদের ওইখানে, ওই কি জানো জায়গা, নাকতলা, হরিনাভি। হ্যাঁ, আর দূর থেকে বাড়ির স্ট্রাকচারটা এইরকম, টালির বাড়ি। তবে শুভেন্দু বলছে এটা আগে মাটির বাড়ি ছিল। হ্যাঁ,
পুরোনো ছবি আমি দেখেছি, সেখানে এটা মাটির বাড়ি। তবে এখন তো মনে হচ্ছে কংক্রিটের ওপর মাটির রং আর কি দিয়ে জিনিসটাকে, যাতে একটু সেই সময়ের একটা ফ্লেভার পাই আমরা। এই যে তুই বলছিস না, একমাত্র ছেলে তারাদাস বন্দ্যোপাধ্যায় 1947 সালের অক্টোবরে জন্মগ্রহণ করে। বেশি দিন পাননি। হ্যাঁ, এই যে গৌরীকুঞ্জে তক্তপোষে বসে সাহিত্য চর্চা। এই তক্তপোষ বিষয়টা আমার ছোটবেলায় আমি দেখেছি, আমার ঠাকুরদা কিন্তু এই তক্তপোষেই শুতেন। মানে এটা না খাট, না খাটিয়া, না চৌকি, তাই না বলো? তক্তপোষ একটা আলাদাই জিনিস মনে হয়, একটু বেটে হয়, মানে চৌকি হাইট। থেকে একটু বেটে হয়। হ্যাঁ, এখন তো সমস্ত বড় বড় ফ্ল্যাট বাড়ির হাইড্রোলিকও একটু নিচু নিচুই হয়, সেই পুরোনো জমানাতেই ফিরে যাচ্ছে সবাই। আচ্ছা, ভেতরে জানি না ভিডিওগ্রাফি অ্যালাউ কিনা, একটু জিজ্ঞেস করি যিনি এলেন। জুতোটা খুলে ঢুকতে শুনে যদি জিজ্ঞেস করবে তাহলে আমি ভিডিও করতে। এই যে ভাগলপুর রাজবাড়িতে বসে পথের পাঁচালী প্রথম উপন্যাস লেখা 1929 সালের 2রা অক্টোবর মহালয়ার দিনে প্রকাশিত হয়। অপুর পথ দিয়ে হাঁটা পথে গৌরীকুঞ্জে প্রবেশ। এই হচ্ছে পুরনো বাড়িটা, মানে সম্ভবত এটাই একটা ছবি। এইটা হচ্ছে পুরোনো বাড়ির ছবি। হ্যাঁ, পুরনো বাড়িটা এইরকম টালি ফালি ভাঙা। এটা ওনার ব্যবহৃত ওই যেটাকে কোট কোট আর কি। আর হ্যাঁ, নিচে ধুতি আর ওপরে পাঞ্জাবির ওপর এটা পরা হতো। এটা ওনার হ্যান্ড রাইটিং, লেখা আছে পুরী। হ্যাঁ, কল্যাণী এসু কাল কোনারক থেকে 9টার সময় ঘুরে এলাম। মানে কাকে লিখেছে চিঠিটা? পুরী বেরিয়ে এসে ওনার হাতে লেখা চিঠি, দেখো এই যে ওনার সই করা। আর এখানে কি লেখা আছে? এটা রজত জয়ন্তী। তারপর তো এটা একটা মেডেল টাইপের, দেখো ছোট্ট মতো সাধু পাঠশালা, রজত জয়ন্তী উপলক্ষে কিছু একটা মেডেল। অমর প্রেম, যেটা মানে বিখ্যাত সিনেমা। এই যে চাঁদের পাহাড়, পথের পাঁচালী, অরণ্যে, ইচ্ছামূর্তি, কাজল, এটা তারাদাস বন্দ্যোপাধ্যায়। আমাটির ভেপুর, এইটা একটা অনবদ্য গন্ধ। অপরাজিত, পথের পাঁচালী, অশনি সংকেত, আদর্শ হিন্দু হোটেল, মানে সব কালোজয়ী সৃষ্টি লেখকের। এখানে ওনার ব্যবহার করা আর একটা এরকম ফতুয়া আর ধুতি। এই মেঝে টেঝেগুলো তো পরে থেকে, অনেক পরে থেকে। পুরো এটা মাটির বাড়ির আদল, মানে ওই পুরোনো যেরকম ওই আমি ভুল হতে পারি, ওই 8 ধাঁচের যেরকম চাল হতো না, ওরকম। গ্রামে মাটির বাড়ি যেরকম হয় আর কি, বাইরে একটা বারান্দা থাকে, দুটো ঘর থাকে, টালি। আর এখানে সমস্ত সিনেমার পোস্টারগুলো রয়েছে অপুর সংসারে। এই যে পুরোনো বাড়িটা পুরোটা এইরকম, মানে ভগ্নদশা ছিল, তারপর এটাকে রিনোভেট করা হয়েছে। পথের পাঁচালীর পোস্টার, অমর প্রেমের পোস্টার, অপরাজিত, এই বিখ্যাত ছবি সত্যজিৎ রায়ের।
এইখানে সাহিত্যিকের একটা আবক্ষ মূর্তি, যেটা তখন আপনাদের দেখালাম। এইটা স্থাপিত হয় 2014 সালে। এই গৌরীকুঞ্জে যেহেতু কোনো টিকিট সিস্টেম নেই, সেহেতু ভেতরে যিনি ছিলেন আর কি ভদ্রলোক, উনি বললেন কিছু অনুদানের জন্য, এখানে অনুদানের ভিত্তিতেই চলে। খুব স্বাভাবিক জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা আপনাদের দেখালাম, যে এখানে নিঃশুল্ক বাংলা পড়ানো হয় এবং ভেতরে একটা পোস্টার রয়েছে দেখলাম, যে বাংলা ভাষা মানে ম্যান্ডেটরি করা উচিত। মানে আমাদের এটা একটা কি বলে, এটা খারাপ লাগার জায়গা যে এখন আমাদের বলতে হচ্ছে যে বাংলা ভাষা ম্যান্ডেটরি করতে। বাংলা তো আমাদের মায়ের ভাষা, এটা তো আমাদের শেখার কথা মানে ন্যাচারালি, কিন্তু স্কুলে এখন এমন সিস্টেম হচ্ছে, কিছু বলার নেই, কাউকে দোষও দেওয়ার নেই, তাই না? এটা খানিকটা সময় আর মানুষের খানিকটা মানে মানুষ এখন কর্মমুখী কাজকর্ম মানে পড়াশোনা চাইছে। হ্যাঁ, ঠিক বলেছেন। মানে কর্মমুখী হতে গিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা আত্মবিস্মৃত হয়ে যাচ্ছি, কিন্তু কর্মমুখী হওয়ার সঙ্গে আত্মবিস্মৃতির কিন্তু সম্পর্ক নেই। কারণ পৃথিবীর তাবর এরকম জাতি আছে যারা ভীষণ কর্মমুখী, তার সঙ্গে তারা নিজের কালচারটাকেও ইনট্যাক্ট রেখেছে। যাই হোক, মোটামুটি আমাদের কলকাতায় যাওয়ার জন্য একটু বেশ দেরি হয়ে গেল। কোনো ব্যাপার না, আর তো মানে এরকম তো এরকম তো বারবার আসা হবে না। হিসেব মতো আমাদের বেরোনোর কথা ছিল তো সকাল 6টা 6:30 বা তারও আগে। এখন ঘড়িতে বাজে 9:30। অবশেষে এখন আমরা কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। দেখি কতক্ষণ সময়। ফেরার সময়ও আমরা পাচ্ছি সেই জঙ্গলের রাস্তাটা। ওই পাশ দিয়ে মালগাড়ি যাচ্ছে, তাই তো? বাবা দেখো যে কত সেনা চড়েছে সমরে। বাইরে এলে শুভেন্দুর একটাই ব্রেকফাস্ট, সেটা হচ্ছে রুটি। কিন্তু এখানে আমরা হাইওয়ের ধারে একটা ধাবাতে এসেছি, যেখানে রুটি তো পাওয়া যায়নি, তন্দুরি রুটি পাওয়া গেছে, মানে হাত রুটি পাওয়া যায়নি। সঙ্গে হচ্ছে এই ঝাল ঝাল তড়কা। ঝাল কিনে তুমি খেয়ে দেখো। ভালো খেতে। এটা কিন্তু মুগ ডালের গোটা মুগের তরকা না, এটা কলাইয়ের তরকা। দুটোর কি তফাৎ? অবশ্যই তফাৎ, কলাইয়ের টেস্ট আলাদা হয়। কলাই তো তুমি বোঝো না, কলাই যেটা আমাদের ওখানে পাওয়া যায় যেমন কালাই, বিউলি বোধহয় কলাইটাই তোমরা বিউলি বলো। আচ্ছা, কলাই রুটি মনে আছে? মোটা রুটি খাইছিলাম মালদায়। বাবা খুব মোটা, ওটা একার পক্ষে খাওয়া সম্ভব না। হচ্ছে কলাই, এটা হচ্ছে কলাইয়ের ডালের তরকা। মনে হচ্ছে খেয়ে দে বা ট্রাক হাঁকিয়ে বেরোবো আমরা দুজনে বাইরে। ওই ট্রাক শুরু করো, আমারটা আসবে। আর এখানে আমি পেলাম ডোসা, তাই ভাবলাম আজকে আর ব্রেড অমলেট বা ওই জাতীয় কিছু খাবো না। আমি নিচে একটা চিজ মশালা ডোসা, সঙ্গে এই যে সাম্বার আর এই সাদা চাটনি। শুরু করি, চলো। ঘাটশিলা থেকে বাড়ি ফেরার পথে বাঁহাতে এই সন্ধু বিল্লুদা ধাবা, খুব ভালো খাওয়া দাওয়া। আপনারা ফেরার পথে এখানে অবশ্যই খেতে পারে। যাওয়ার পথে আবার ওইদিকে একটা রেস্টুরেন্ট রয়েছে, তখন তো যাওয়ার সময় সকালবেলা ছিল, প্রয়োজন পড়েনি। বেরোই নাকি গো? কি দেখছো?
বাকি ভর্তি ওটা কাছে উপরটা দেখো। হ্যাঁ চলো চলো বাবা, ও এ তো পুরো মনে গরম তাওয়ার উপর বসলাম গো। এসিটা চালাও, আমার পুরো লিটারেলি আমার পেছনটা পুড়ে। कौन है ये लोग? कहां से आते हैं ये? সাধারণত কোথাও ট্রিপ করার আগে একটা কম বেশি প্রিপারেশন তো লাগেই, এবং আমি মোটামুটি প্যাকিং এর ক্ষেত্রে আপনাদেরকে আগেও বলেছি একটু এক্সেসিভ প্যাকিং করা হয়ে যায়। এবার আমাকে শুভেন্দু বললো যে এবার আমাদের প্ল্যান হচ্ছে মানে 2 রাত, ঠিক 3 দিন বলা যায় না, 2.5 দিন। তো সেই ক্যালকুলেশনে আমার একটা গন্ডগোল হয়ে গেছে যে আমি বেশি জামা আনতে পারি না, একদম টাইটাই 2টো জামাই এনেছি। ফলে তো কালকে যে জামাটা পরে আমি ঘুরেছি, আজকেই সেটা পরে বাড়ি যেতে হচ্ছে। আর এইদিকে মহারাজ ঠিক নিজের জামা সুন্দর করে প্যাকিং করে নিয়ে চলে এসেছে। কিন্তু আমারই প্যাকিং এ সবথেকে কম সময় লাগে, সময় কম লাগে এবং খুব লিমিটেড জিনিসও নিস, মানে আননেসেসারি জিনিস। আমি কত জিনিস আমার ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাই ম্যাক্সিমাম ট্রিপে, কিন্তু এইবার হয়ে গেছে আমার জামা শর্ট পড়ে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না, আজকে মানে ঘোরার যেহেতু কোনো ব্যাপার নেই তাই জন্য অসুবিধা নেই। এখন 11টা বাজে, বাইরে গরমটা মানে একদম নেক্সট লেভেলের গরম যাকে বলে। আমি বলেছিলাম না যেদিকে গরম হবে। আর রোদের হালকাটাও সেই রকম। আমরা মনে আছে যেদিন এলাম পরশু দিনকার, বেশ মেঘলা মেঘলা আকাশ ছিল, সেদিন তো বৃষ্টি হলো। বৃষ্টি হলো। আজকে মানে কি বলবো, ছাড়খাড় করা রোদ। খালি একবার দেখ শুনে ট্রাক গুলো বোধহয় যায় বালি টালি নিয়ে ফেলতে ফেলতে যায়। এখানে বেশ নিশ্চয়ই বালির খাদান ফাদান আছে। হ্যাঁ, বালির খাদান আছে। পুরো বালির খাদান। এগুলো বালির খাদান না হলে এরকম হবেই। এইখানে একটু স্পিডটা কম করেই চালাতে হবে এই জায়গাটাতে এসে। এটার নাম হচ্ছে, এই জায়গাটা এই মুম্বাই কলকাতা হাইওয়ের ওপর এই জায়গাটা পড়বে। এখানে কিন্তু প্রচুর স্টোন চিপস পড়ে আছে, গাড়ি স্কিড করার একটা টেন্ডেন্সি থাকবে। স্পিডটা কমিয়ে চালাবে। রাস্তায় প্রচুর ওই দেখ টুকটাক করে এসে জানলায় লাগছে। হ্যাঁ, এদিকটা আবার মেঘলা। বাঁচা গেছে বাবা। ফ্রন্ট সিটে তো আরো বিশেষ করে ওরা বসে থাকা যাচ্ছে না, হাত মাথার উপর তুলে বসে আছি। এক্স্যাক্টলি। এবার কি হয়, বাইরে যদি খুব গরম থাকে মানে এসিও কুলিয়ে পারে না অনেক সময়। ওই যে আবার রোদ উঠে গেছে। তো আমরা এখন এই ঝাড়খণ্ড থেকে ঝাড়গ্রামে ঢুকে গেলাম। ঢুকতেই সামনেই দেখবেন একটা বোর্ড বড় বড় করে দেওয়া আছে, ওয়েলকাম টু ঝাড়গ্রাম পুলিশ। আর এইবার আমরা একটু পরেই ঢুকে যাব হচ্ছে লোধাশুলির জঙ্গলে। ভয়াবহ দুর্ঘটনা হয়েছে। ট্রাকটা উল্টে গেছে, ওভারলোডেড ট্রাক 100%। এসে সোজা উল্টে গেছে। হাই স্পিডে ছিল, ভাবে
ডিভাইডারে মেরে উঠেছে। ক্রেন ছাড়া তোলা যাবে না। প্রথম দেখলাম বলো। হ্যাঁ, নিশ্চয়ই রাতে হয়েছে, রাতে বা ভোরবেলা। ইউজুয়ালি ভোরবেলায় হয় এগুলো, তখন হালকা হালকা ঘুম চোখ থাকে। আসলে এগুলোর পিছনে অনেকগুলো কারণ থাকে। মানে এক তো ওভারলোড, ট্রাকের মালিকরা চায় যে যতটা মানে ওই তেল খরচায় যতটা মাল আর কেউ তুলতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মানে ট্রাক ড্রাইভার যারা, তারাও বেশি ইনকাম করতে চায়। ওদেরও যে লাইফস্টাইল, সেটাও সাংঘাতিক কারণ এগুলোর জন্য। ब्रदर कहाँ से? कहाँ से ब्रदर? I am from Chhattisgarh, Bilaspur, Chhattisgarh. छत्तीसगढ़। I am traveling about 1.6 year ago, and at least I am completed 52,000 kilometers completed. Now I am going to Kolkata, at least West Bengal completed. Then we will go to Assam, Mizoram, Tripura, Nagaland, Manipur. Last ending Ladakh. Wonderful, wonderful. Very nice, happy journey. Thank you. আপনারা অনেকে মানে হাতে গোনা কিছু মানুষ আমাদের এই নীলু ভাইকে নিয়ে অনেক এদিক ওদিক মন্তব্য করে। অধিকাংশেরই বক্তব্য থাকে গাড়ির সেফটি নিয়ে। এখন সত্যি কথা বলতে, গাড়ি যদি কি বলবো সেফ না হয়, তাহলে তো এই গাড়ি বিক্রি হতো না, আর পুলিশও আমাকে রাস্তায় আটকাতো, বা এমন কিছু করা যেত যে এই গাড়ি নিয়ে আমি রাস্তায় নামতে পারতাম না। আপনাদের পয়েন্ট আমি একেবারে নস্যাৎ করছি না, হয়তো নিশ্চয়ই কিছু এক্সপিরিয়েন্স হয়তো আপনারা করেছেন, ওই জন্যই বলছেন। কিন্তু দেখুন, একজন মানুষের সাথে দেখা হলো, উনি একটা স্কুটি করে গোটা নর্থ ইস্ট কভার করে উনি যাবেন লাদাখ। এই প্রসঙ্গে একটা কথা বলি, ইদানিং কালে আমি প্রচুর মোটো ব্লগ, কার ব্লগ, এই ধরনের ব্লগ দেখি। তো এইরকমই একটি ছেলে, আমার ঠিক নাম মনে পড়ছে না, শুভেন্দু হয়তো চিনবে, তো ও একটা পালসার বাইক নিয়ে লাদাখ না হিমাচল কোথায় একটা যাচ্ছিল। এবার একজন ওকে কমেন্ট করেছে যে আরে ভিখারি তু তো নিকলা আপনা বাইক লেকার, মানে এরকম একটা বলেছে যে তুই ভিখারি, কম সিসির বাইক আর কি। হ্যাঁ, যাই হোক, ওকে মোট কথা ভিখারি বলেছে, এবং এরকম বাইক নিয়ে তুই বেরিয়েছিস, তুই বোকা, এ সমস্ত বলেছে। তো সেই ছেলেটা মানে মুখ খারাপ করে বলেছে আমি কি তোর টাকা নিয়ে বেরিয়েছি, তোর এত কেন জ্বলছে? বুঝতে পেরেছি আমি কার কথা বলছি? নাকি আমি তোর হবু জামাই বাবু, ওই ছেলেটা বলেছে যে আমাকে নিজের বোনের বিয়ে দিবি, তখন আমাকে একটা বাইক গিফট করবি। ও মানে এইসব যা, মানে সে খুবই রেগে গেছে ন্যাচারালি, যে হতে পারে যে সেটা অন্য লোকের চোখে একটা কম সিসির বাইক, বা সেই বাইকটার কি বলবো রোড ট্রিপের জন্য হয়তো না, কিন্তু সেই ছেলেটা তো কষ্ট করে সে বাইকটা কিনেছে এবং তার কিছু স্বপ্ন আছে, সেইটা দিয়েই হয়তো সেটা পূরণ করছে। সুতরাং ওই যে বলে ইচ্ছে থাকলে উপায় হয়। মানুষ মানে ঝাঁ চকচকের গাড়ি গ্যারেজে সাজিয়ে রাখে, হয়তো মানে রোড ট্রিপের না শখ আছে না কোথাও গেছে, এরকমও যেমন আছে, তেমনি হাতের কাছে যেটা আছে, যেটা অ্যাফোর্ড করতে পারি, সেটা নিয়ে বেরিয়ে পড়ার কিন্তু একটা আলাদাই মজা। টুকটুক করে আস্তে আস্তে চালান, সময় নিয়ে চালান, না সেই তো টুকটুক করে ঠিক পৌঁছে যাবে। হ্যাঁ, না পৌঁছে উপায় আছে, পৌঁছাতে হবেই। রোড ট্রিপের জন্য আমার যেটা মনে হয় যে আসল হচ্ছে মন মানসিকতা। সেখানে পাওয়ার বা সিসি এইগুলো খুব একটা ম্যাটার করে বলে আমি মনে করি না। কারণ কবে আপনি বিলাসবহুল গাড়ি অ্যাফোর্ড করতে পারবেন, ততদিনে দেখা গেল আমারই এত বয়স হয়ে গেল, তখন আর সেই এনার্জি আমার নেই। বা সেটার থেকেও বড় কথা, তখন ধরো এমন কিছু রেসপন্সিবিলিটিস তোমার চলে এলো, এই ধরনের বিনোদনগুলোতে তুমি আর মানে ইনভেস্ট করতে পারছো না, বা চাইছো না। ভবিষ্যৎ কে দেখেছে বলো, তাই না? এইটাই হচ্ছে ব্যাপার।
এই মুহূর্তে কোলাঘাট ক্রস করছি, কিন্তু ইন্দ্রাণী আর আমার দুজনেরই পেটে এখন গদ, মানে খিদে পাইনি, তাই আমরা এগিয়ে যাচ্ছি। 3:30 বাজে, খিদে পাইনি তো? না না, একদমই মানে কোনো ইচ্ছাই করছে না কিছু খেতে এখন। ঠিক আছে, তাহলে সোজা এগিয়ে যাই। বাড়ি চলো। ফাইনালি তো ফাইনালি বাড়িতে চলে এসেছি। আর এই 3 দিনে আমরা টোটাল অতিক্রম করলাম 721 কিলোমিটার। 721 কিলোমিটার 72 ঘন্টায় আমরা চালিয়েছি। তার মধ্যে মোটামুটি ধরে রাখুন ওই 20-40 কিলোমিটার কমপ্লিটলি স্টিফ মানে পাহাড়ি হিল রোডে, আর বাকিটা তো দেখলেন। তো কেমন লাগলো আমাদের এই সিরিজ, এই জার্নি? আর ঝাড়খণ্ড যে এত সুন্দর হতে পারে, এত অন্য রকম হতে পারে, আশা করি সেটা দেখে আপনারাও অবাক হয়েছেন। পশ্চিমবঙ্গের পাশের একটা রাজ্য, তার মধ্যে এরকম হিডেন অনেক জেমস রয়েছে। তো অবশ্যই সেখানে ঘুরে আসুন। রোড ট্রিপ তো করতেই পারেন, যারা বাই ট্রেন যাবেন তারাও ঘুরে আসুন, দুর্দান্ত লাগবে। সামনেই শীত, মানে হাতের কাছে দারুণ একটা স্পট। কেমন লাগলো এই সিরিজ জানাতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।